এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের তুলসী নিকেতন নামের একটা অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টে 29খানা ফ্যামিলি থাকে। সেই অ্যাপার্টমেন্ট থেকে একজন মহিলা, সে নিজের একটা বড় ট্রলি ব্যাগ সেটাকে টানতে টানতে রাস্তা দিয়ে যাচ্ছে রাত্রেবেলায় 2:30টার সময়। 7 আর 8 অগস্ট 2022-এর যে মাঝখানের রাত, সেদিন সে ওই ব্যাগটাকে টানতে টানতে প্রায় 3.5 কিলোমিটার মতো চলে গেছে। হঠাৎ করে একটা পুলিশের টিম রাস্তায় পেট্রোলিং করছে। তাদের চোখ পড়ে ওই মহিলার ওপরে। পুলিশ টিমের মধ্যে একজন মহিলার দিকে এগিয়ে এসে বলে যে, ম্যাডাম, এত রাত্রেবেলায় একা আপনি হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছেন? তখন সে বলে, আমি স্টেশনে যাচ্ছি, আমি অনেকক্ষণ অটোর জন্য ওয়েট করেছিলাম কিন্তু অটো পাইনি, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তাই আমি হাঁটতে হাঁটতেই এগিয়ে এসেছি। পুলিশ টিমের মধ্যে আরও একজন এগিয়ে আসে। দুজনে মিলে বলে যে, চলুন, আমরা আমাদের গাড়িতে আপনাকে স্টেশন পর্যন্ত লিফট দেব, কোনো অসুবিধা হবে না, আসুন ম্যাডাম। তারা বারবার রিকোয়েস্ট করে, ম্যাডাম বারবার না বলতে থাকে। তাদের মনে হয় যে সন্দেহজনক হয়তো কিছু আছে। তারা কিছু বলার আগেই সেই মেয়েটা ব্যাগটা ফেলে রেখে দিয়ে ছুটে পালাবার চেষ্টা করে। পুলিশ টিম কিন্তু তাকে ধরে ফেলেছিল। সঙ্গে ব্যাগটাকে নিয়ে তারা থানায় চলে এসেছিল। থানার নাম টিলা মোড় থানা। এবার মেয়েটাকে জিজ্ঞেস করা হয় যে, কি ব্যাপার, তুমি পালাচ্ছিলে কেন? মেয়েটার হাতে যে ট্রলি ব্যাগটা ছিল সেটাকেও খুলে দেখা হয়। যেমন আজকাল প্রায় শুনতে পাওয়া যায়, ঠিক সেই রকমভাবেই ওই ট্রলি ব্যাগটাতে একটা মৃত মানুষকে দেখতে পাওয়া যায়। মেয়েটার কাছে আরও জিজ্ঞাসাবাদ হয়। মেয়েটা কান্নাকাটি শুরু করে। কাঁদতে কাঁদতে সে যেটা বলেছিল সেটা হচ্ছে, ওই ছেলেটা হচ্ছে তার লিভ ইন পার্টনার। গত 4 বছর ধরে তারা একসাথে তুলসী নিকেতনের একটা ফ্ল্যাটে ভাড়ায় থাকে। ছেলেটাকে সে বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ছেলেটা সঙ্গে থাকতে চাইছে কিন্তু কোনোভাবেই বিয়ে করতে চাইছে না। সেই জন্য রাগের মাথায়, না চাওয়া সত্ত্বেও, মেয়েটা ছেলেটাকে মেরে ফেলেছে। এবার মেয়েটা বুঝতে পারছিল না যে কি করবে, সেই জন্য সে বডিটাকে একটা ব্যাগের মধ্যে নিয়ে ভেবেছিল যে গাজিয়াবাদ স্টেশনের কাছে কোথাও একটা ফেলে আসবে, কিন্তু তার আগেই পুলিশ টিম তাকে অ্যারেস্ট করে ফেলেছে। এই ঘটনাটা যখন সে পুলিশ টিমকে শুনিয়েছিল, পুরো ব্যাপারটা নেক্সট ডে সকাল থেকে সমস্ত নিউজ পেপার আর সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। ছেলেটার নামটাও বলে রাখি, ছেলেটার নাম ছিল ফিরোজ সালমানি। সে পেশায় একজন হেয়ার ড্রেসার। তো সারা দেশে ব্যাপারটা ছড়িয়ে গেছিল যে ফিরোজ সালমানি নামের একজন ছেলে, একটা হিন্দু মেয়ে, মেয়েটার নাম প্রীতি শর্মা, মেয়েটা তার থেকে বয়সে 12 বছরের বড়। ছেলেটা আর সে 4 বছর ধরে লিভ ইনে থাকে তুলসী নিকেতন নামের একটা অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাটে। মেয়েটা তাকে বিয়ে করতে চাইছে, ছেলেটা বিয়ে করতে রাজি নয়। এই জন্য মেয়েটা রাগের মাথায় ছেলেটাকে মেরে ফেলেছে। পুরো ব্যাপারটা সব জায়গায় ছড়িয়ে পড়তে সব লোকজন মেয়েটার সাপোর্টে এসে দাঁড়িয়েছিল। সবাই কমেন্টে জানিয়েছিল যে মেয়েটা খুব সাহসিকতার পরিচয় দিয়েছে, একদম ঠিক করেছে। এই ধরনের ছেলে যারা লিভ ইনে থাকার খুব সাহস, বিয়ে করার মতো ক্ষমতা নেই, তাদের প্রত্যেকটা ছেলেকে এই ধরনের শাস্তি দেওয়া উচিত। আর সত্যি প্রীতি শর্মা যেটা করেছে সেটা পুরস্কার পাওয়ার মতো একটা কাজ করেছে। যদিও হয়তো আইন তাকে শাস্তি দেবে, তবে সব লোকজনরা তাকে ভীষণ সম্মানের চোখে দেখেছিল। ইতিমধ্যেই ওই খবরটার ওপর নজর পড়েছিল
ফিরোজ সালমানির বাবার। গাজিয়াবাদ থেকে কিছুটা দূরেই ফিরোজ সালমানির বাড়ি। তার বাবার নাম ইকবাল সালমানি। তিনি নেক্সট ডে পুলিশ স্টেশনে এসেছিলেন, পুলিশের সাথে দেখা করেছিলেন। তিনি বলেন যে বিভিন্ন নিউজ পেপারে আর সোশ্যাল মিডিয়াতে খবর দেখে তিনি জানতে পেরেছেন যে তার ছেলে মারা গেছে, আর মারা গেছে প্রীতির হাতে। এবার তিনি পুলিশ টিমকে জানিয়েছিলেন যে তার ছেলের সাথে প্রীতির তো বহুদিন আগেই বিয়ে হয়েছে। প্রীতি তো মাঝে মাঝেই তাদের বাড়িতে তার ছেলের সঙ্গে আসে, বিভিন্ন অনুষ্ঠানে, ঈদে। কয়েকদিন আগে ঈদ হয়েছে, তখনও সে ছেলের সাথে এসেছিল। তাহলে লিভ ইন রিলেশন বলা হচ্ছে কেন? প্রীতির যে শ্বশুর বা ফিরোজ সালমানির বাবা নিজের সঙ্গে করে ছেলে আর তার বউয়ের নিকাহনামা, রেজিস্ট্রি, বিয়ের কাগজ আর বিয়ের বিভিন্ন ফটো সবটাই সঙ্গে নিয়ে এসেছিল। তখন পুলিশ বুঝতে পারে যে প্রীতি শর্মা মিথ্যা কথা বলছে। প্রীতি শর্মার সাথে ফিরোজ সালমানের 1.5 বছর আগে বিয়ে হয়ে গেছে। তারা লিভ ইনে থাকতো না, তারা ম্যারিড কাপল ছিল। তারা প্রায় 1.5 বছর ধরেই তুলসী নিকেতনের ওই অ্যাপার্টমেন্টে একটা ভাড়ার ফ্ল্যাটে থাকছিল। তাহলে প্রীতি শর্মা মিথ্যা কথা বলছে কেন? এবার পুলিশ টিম ঠিক করে যে প্রীতির ব্যাপারে আরও তদন্ত করতে হবে, প্রীতির অতীতকালের জীবনটার ব্যাপারে জানতে হবে যে আসলে কি ব্যাপার, বা কেন প্রীতি নিজে হাতে নিজের হাজবেন্ডকে মেরে ফেলল। এবার প্রীতির ব্যাপারে যখন খোঁজ নিতে শুরু করে পুলিশ টিম, জানতে পারে সাহারানপুর নামের একটা জায়গাতে প্রীতি ছোট থেকে বড় হয়েছে। ছোট থেকেই প্রীতি অনাথ, বাবা মা নেই, তাই জন্য মামা বাড়িতে মানুষ হয়েছে। মামা বাড়ির কেউ তাকে ভালোবাসে না। যেহেতু প্রীতির কেউ নেই, তারা বাধ্য হয়ে প্রীতিকে নিজেদের বাড়িতে রেখেছে। প্রীতি একটু বড় হওয়ার পরেই চাইছিল যে একটা যদি ঠিকঠাক মানুষের সাথে বিয়ে করা যায় তাহলে লাইফটা একটু সেট হয়ে যাবে। মামা বাড়ি থেকে সে বেরিয়ে যেতে চাইছিল। 2015 সালে প্রীতির সাথে আলাপ হয়েছিল সঞ্জয় গুপ্তা নামের একজন বিশাল বিজনেসম্যানের সাথে। ঠিক বিজনেসম্যান বলবো না, কারণ বিজনেসটা তার বাবার ছিল। বিজনেসম্যানের একমাত্র পুত্র সঞ্জয় গুপ্তার সাথে প্রীতি শর্মার দেখা হয়েছিল। এই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, প্রীতি শর্মা নামটা তার আসল নাম নয়। তার নাম ছিল ননিতা বা মনু। কোনো কোনো লোকজন তাকে ললিতা বা ডলি নামেও জানে। এই মেয়েটা বারবার দরকার পড়লে নিজের নাম পাল্টে নতুন নতুন নাম রেখে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করত বা সম্পর্ক বা বন্ধুত্ব ইত্যাদি তৈরি করত। তো সাহারানপুরে যখন সঞ্জয় গুপ্তার সাথে তার রিলেশন তৈরি হয়, তারা দুজন বাড়ির লোকের অমতে, বাড়ির লোকজন বলতে সঞ্জয় গুপ্তা একটা বড় বিজনেসম্যানের ছেলে, আগেই বলেছি। যেহেতু মেয়েটা অনাথ, সেহেতু সঞ্জয় গুপ্তার বাড়ির লোকজন সঞ্জয়কে বলেছিল যে ওই মেয়েটার সঙ্গে, মানে ললিতা, ননিতা বা প্রীতি শর্মা, তার সাথে বিয়ে করা যাবে না। সঞ্জয় গুপ্তা যেহেতু তাকে প্রেম করেছিল, তো বাড়ির লোকেদের অমতে বিয়েও করে ফেলে। বিয়ে করার পর তারা দুজনে একটা ফ্ল্যাটে ভাড়ায় থাকতে শুরু করে। 1 বছর প্রীতি শর্মা সঞ্জয় গুপ্তার সাথেই ছিল। প্রীতি শর্মা ভেবেছিল হয়তো শ্বশুরবাড়ির লোকজনরা তাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন কোনো দিন তাকে অ্যাকসেপ্ট করেনি। 1 বছর কেটে যায়। এবার সাধারণত যেমনটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, কোনো না কোনো কথায় ঝামেলা শুরু হয়ে যায়। স্বামী বারবার বলতে শুরু করে যে তোমার জন্য আমি বাড়িঘর ছেড়ে এসেছি। তো দুজনের মধ্যে অশান্তিটা এমন পর্যায়ে যায় যে প্রীতি এবার বাড়ি থেকে বাইরে বেরিয়ে সব লোকজনকে বলতে শুরু করে যে সে আনম্যারিড। তার জীবনে আরও একটা
নতুন ছেলে আসে। 2016 সালে দিল্লির একজন যুবক, নাম ছিল কৃষ্ণা, তার সাথে আলাপ হয়েছিল প্রীতি শর্মা বা ললিতা বা ননিতা বা মনু বা ডলি, এতগুলো নাম ছিল একটা মেয়েরই। যাই হোক, নতুন একটা নাম দিয়ে কৃষ্ণার সাথে তার বন্ধুত্ব হয়। কৃষ্ণাকে সে বলে না যে সে একজন ম্যারিড মহিলা। সঞ্জয় গুপ্তা ধীরে ধীরে ইন্টারেস্ট কমে গেছিল, আগেই বলেছি। সঞ্জয় গুপ্তা নিজের বিয়ে করা বউকে ছেড়ে নিজের বাবা মায়ের কাছে বাড়ি ফিরে যায়। এদিকে ললিতা চাইছিল নতুন একটা সাহারা, যার সাথে সে থাকবে। কৃষ্ণাকে পেয়ে গেছিল, কৃষ্ণার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কৃষ্ণার সাথে সে কৃষ্ণার একটা ফ্ল্যাটে গিয়ে লিভ ইনে থাকতেও শুরু করেছিল। 2016 থেকে চলে আসে 2018 সাল। তখন সে কৃষ্ণার সাথেই থাকতো আর নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য একটা জায়গায় বিউটিশিয়ান কোর্স করত। সেই কোর্সে যাওয়ার সময় বা আসার সময় যেতে আসতে গিয়ে একজন অটো চালক, তার নিজের একটা অটো ছিল, নাম ছিল দীপক, সাহিবাবাদ বলে একটা জায়গাতে প্রীতি বিউটিশিয়ান কোর্স করার জন্য যেত। সেই এরিয়ার একজন অটো চালক, নাম ছিল দীপক। দীপকের সাথে প্রীতির আলাপ হয়েছিল। প্রীতি নিজের লিভ ইন পার্টনার কৃষ্ণাকে ছেড়ে দীপকের সাথে থাকতে শুরু করে। দীপকের সাথে সে বিয়েও করে ফেলে। আগের জীবনের ব্যাপারে দীপককে কিচ্ছু জানায় না। আর কৃষ্ণাও বুঝতে পারে যে প্রীতি তার সাথে আর থাকবে না। খুব দুর্ভাগ্যজনকভাবে প্রীতি আর দীপক দুজনেই জানতে পারে যে দীপকের ক্যান্সার হয়েছে। দীপকের অটোটাও বিক্রি হয়ে যায়। সমস্ত দায় দায়িত্ব এসে পড়েছিল প্রীতির ওপরে। প্রীতিও প্রচুর টাকা ইনকাম করতো না, সামান্য কিছু ইনকাম করত সেই বিউটি পার্লার থেকে। এদিকে প্রীতির সাথে দীপকের ঝামেলা শুরু হয়ে যায়। দীপক কাজ করার তার ক্ষমতা ছিল না, তার শরীর খুব খারাপ। প্রীতি বারবার তাকে বলতে শুরু করে যে আমার সামান্য ইনকামে কিভাবে আমি তোমার দায়িত্ব নিজের কাঁধে নিতে পারি, তোমার ওষুধ আছে, তুমি কাজ করতে পারো না, ঘরের ভাড়া আছে। এই সমস্ত ব্যাপার বারবার হওয়ার পরে দীপক মনে মনে ঠিক করে যে সে তার জীবনের শেষ কিছুদিন নিজের বাবা মায়ের সাথে নিজের গ্রামে গিয়ে কাটাবে। দীপক কিন্তু বুঝতে পারে যে তার স্ত্রী তাকে বোঝা মনে করছে। সত্যিই তাই, বিয়ে করার মাত্র 6-7 মাসের মধ্যেই সে কাজ করা বন্ধ করে দিয়েছে, তার অটো বিক্রি হয়ে গেছে। তো দীপক ঠিক করে যে স্ত্রীর কাছে থেকে আর স্ত্রীর ঝামেলা বাড়াবে না। স্ত্রী কোথায় টাকা পাবে? দীপক একটা সময় নিজের বাড়িতে, যেখানে তার মা বাবা দাদা থাকতো, সেখানে চলে যায়, কারণ সে খুব অসুস্থ ছিল। তারপর থেকে ওই তুলসী নিকেতন অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটটাতে প্রীতি শর্মা একা থাকতে শুরু করে। প্রীতি শর্মা আর প্রীতি শর্মার অটো চালক হাজব্যান্ড দীপক ওই ফ্ল্যাটটাতেই থাকতো। তার হাজব্যান্ড বাড়ি চলে যায়, প্রীতি একা থেকে যায়। আর প্রীতি নিজের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল একটা বিউটি পার্লার, সেখানে কাজ করতে যেত। সেই যে পার্লারটা ছিল নেহা যোশী নামের একজনের পার্লার। পার্লারটা শুধু মেয়েদের নয়, সেখানে একটা মেয়েদের সেকশন ছিল আর একটা ছেলেদের সেকশন ছিল। ছেলেদের সেকশনে একটা হেয়ার ড্রেসার 18 বছর বয়স ফিরোজ সালমানি নতুন কাজ করতে শুরু করে। সে যখন কাজ করতে শুরু করেছিল তার সাথে আলাপ হয়েছিল মেয়েদের সেকশনে যে কাজ করছিল প্রীতি শর্মা। প্রীতি শর্মার সাথে ফিরোজ সালমানির দেখা হয়, দুজনের মধ্যে আলাপের পর প্রেম শুরু হয়ে যায়। প্রীতি শর্মার 2019 সালে বয়স 30 বছর, ফিরোজ সালমানির বয়স 18 বছর। ফিরোজের খুব ভালো লাগে প্রীতিকে। নিজের বাড়িতে গ্রামে গিয়ে নিজের বাবাকে বলে।
তার বাবা বলে যে তোমার থেকে অতখানি বড় মেয়ে, তার সাথে বিয়ে কিভাবে করবে, কিন্তু ফিরোজ যে কোনোভাবে তার সাথেই বিয়ে করতে চাইছিল। ফিরোজ বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা আর মায়ের মনে হয় যে ছেলে যার সাথে ভালো থাকবে তার সাথেই বিয়ে দিয়ে দেওয়া উচিত। ছেলেকে বলা হয় যে মেয়েটাকে গ্রামের বাড়িতে নিয়ে এসো, আমরা বিয়ের ব্যবস্থা করছি। 2019 সালে ঈদের সময় প্রীতিকে নিজের সঙ্গে করে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যায় ফিরোজ সালমানি। ধুমধাম করে দুজনের বিয়ে হয়ে যায়। প্রীতির নাম বদলে রেখে দেওয়া হয় রুকসার। তারপর থেকে দুজন একসাথে ওই প্রীতি যে ফ্ল্যাটটাতে আগে থাকতো সেখানেই এসে ফিরোজের সাথে থাকতে শুরু করে। একসাথেই তারা থাকতো, কিন্তু 2022 সালের অগস্ট মাসের 7 আর 8 তারিখের মাঝখানের যে রাত্রেবেলা, সেদিন রাত্রেবেলায় স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয়েছিল। কারণ প্রীতি আর ফিরোজ যে পার্লারে কাজ করে সেখানে একটা নতুন ছেলে এসেছে, তার সাথে খুব বেশি কথাবার্তা বলছে প্রীতি। সেটা তার হাজবেন্ড ফিরোজের পছন্দ হচ্ছে না, সেই জন্য দুজনের মধ্যে রাত্রেবেলায় খুব কথা কাটাকাটি হয়। এতটাই রাগারাগি হয় যে প্রীতির কাছে, যেহেতু তারা দুজনেই হেয়ার ড্রেসার বা চুল কাটাকাটি ইত্যাদির কাজ করে, তো তাদের কাছে নানা রকম ধারালো যন্ত্রপাতি ইত্যাদি থাকে, সেই রকমই একটা ধারালো যন্ত্র দিয়ে প্রীতি রাগের মাথায় ফিরোজের কাঁধের কাছে খুব জোরে আঘাত করেছিল। সেই আঘাতটা থেকে ফিরোজের খুব রক্ত বেরোচ্ছিল, ফিরোজ মেঝেতে পড়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই ফিরোজ একদম নিস্তেজ হয়ে গেছিল। প্রীতি বুঝতে পেরেছিল যে ফিরোজ আর নেই। প্রীতি সারা রাত ফিরোজের মৃতদেহর পাশে বসেছিল আর ভাবছিল যে কি করা যায়। নেক্সট ডে দুপুরবেলায় 1টার সময় সিলামপুর নামের একটা জায়গা, যেটা দিল্লিতেই আছে, সেখানকার একটা মার্কেট থেকে প্রীতি একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে আসে। সেই ট্রলি ব্যাগটা আনার পরে তার ভেতরে সে ফিরোজকে ঢোকাবার চেষ্টা করে। যেহেতু অনেকক্ষণ আগেকার মৃতদেহ আঁকড়ে গেছিল, ঢুকছিল না, মুচড়ে দুমড়ে দরকার পড়লে যেখানে ঢুকছে না সেখানটা ভেঙে সেই ব্যাগে কোনো রকমে ফিট করে দেওয়া হয়েছিল। তারপরে সে রাত্রেবেলায় 2টো বেজে গেলে ফ্ল্যাট থেকে সেই ট্রলি ব্যাগটা টানতে টানতে নিয়ে বেরিয়ে পড়েছিল। কিন্তু সে যেমন প্ল্যানিং করেছিল যে ওটা গাজিয়াবাদ স্টেশনের কাছে রেখে আসবে, সেই পর্যন্ত কিন্তু আর সে যেতে পারেনি। তার আগেই পুলিশ টিম তাকে অ্যারেস্ট করেছিল। বর্তমানে লোয়ার কোর্টে তার কেস চলছে আর সে জেলেই রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আরও অনেক অনেক গল্প হবে।